নির্বাচনের পথরেখা ঘোষণা হচ্ছে আজ। আগামী মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে ইসি। তার আগে নতুন দলের নিবন্ধন ও সীমানা নির্ধারণের মীমাংসা। প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। সব পক্ষকে নিয়ে বিকেলে বসবে সরকারি কমিটি। আগারগাঁয়ে ব্লকেট প্রত্যাহার শেরে বাংলার শিক্ষার্থীদের। ডাকসু নির্বাচনে ছাত্র দলের 10টি অঙ্গীকার সম্বলিত ইশতেহার। রাকসুতে পদপ্রার্থীদের ডোপ টেস্ট, জাকসুতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। আবু সাঈদ হত্যা মামলার প্রথম দিনে সাক্ষ্য গ্রহণ। সন্তানের মৃত্যুর দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চান বাবা। তার জীবদ্দশায় যেন তিনি তার সন্তানের হত্যার বিচার দেখে যেতে পারেন। সৌদি আরব গিয়ে কাজ পাচ্ছে না অনেক বাংলাদেশি এবং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। ভিসা পাঠানো কোম্পানিকে দুষছে অভিযুক্তরা। রাস্তায় রাস্তায় ঘুরছে, কখন যে দেশে পাঠিয়ে দেয় এটা নিশ্চয়তা নাই। 4 মাস প্লাস হয়ে গেছে, আমাকে কোনো আকামা দেয় নাই, কোনো কাজ দেয় নাই। এখন আমাদের অবস্থা, আমাদের দেশে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। চরম আর্থিক সংকটে থাকা 9 আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত। বিপুল খেলাপি ঋণী কারণ, একীভূতকরণ বা অধিগ্রহণের পরামর্শ বিশ্লেষকদের। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে নুসরাত বৃষ্টির সাথে আছি। আগামী 15 সেপ্টেম্বর সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গ্যাজেট প্রকাশ করা হবে। 30 সেপ্টেম্বর প্রকাশ করা হবে GIS বা ভৌগোলিক ম্যাপ। নির্বাচন কমিশন জানায় দুপুরে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে, আর সেখানে এসব বিষয় তুলে ধরা হবে। ইসি সচিবালয় সূত্রে নির্বাচনী রোডম্যাপ থেকে বেশ কিছু তথ্য জানা গেছে। এর মধ্যে নতুন রাজনৈতিক দলের প্রাথমিক নিবন্ধন 14 সেপ্টেম্বর, চূড়ান্ত প্রজ্ঞাপন 30 সেপ্টেম্বর, কারাবন্দীদের কাছে ব্যালট পৌঁছাবে ভোটের 2 সপ্তাহ আগে, আর আগামী সাধারণ নির্বাচন সামনে রেখে সুশীল সমাজ, গণমাধ্যম, অংশীজনদের সাথে সেপ্টেম্বরের শেষেই সংলাপ শুরু করবে ইসি। এছাড়া 30 নভেম্বর ভোটার তালিকা চূড়ান্ত করার পরিকল্পনা কমিশনের। ইসি সচিবালয় থেকে জানা যায়, নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা RPO যাচাই বাছাই ও বাংলা অনুবাদ করে 31 আগস্ট ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয় পাঠাবে ইসি। নির্বাচন কমিশনে আমাদের সহকর্মী তানভীর মৌসুম আছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। ইসির আজকের কর্মসূচির বিস্তারিত তিনি জানাবেন। তানভীর, কখন নাগাদ রোডম্যাপ ঘোষণা হতে পারে সেটি জানাবেন, এবং আজ সিইসির কোনো কার্যক্রম আছে কিনা? বৃষ্টি, রোডম্যাপ ঘোষণা বা রোডম্যাপ নিয়ে যে বিস্তারিত জানানো সেটি হবে দুপুর 2টার পর, কারণ দুপুর 2টার সময় প্রধান নির্বাচন কমিশনারের সাথে মার্কিন দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের বৈঠক রয়েছে, এবং সেই বৈঠকটি শেষ করার পর এর পরবর্তীতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এ বিষয়ে রোডম্যাপের বিষয়ে বিস্তারিত সাংবাদিকদেরকে জানাবেন। এবং তিনি গতকালকেও এই বিষয়টি নিয়ে বলেছিলেন, এবং তিনি বলেছিলেন যে তখন তিনি সাংবাদিকদেরকে জানান যে এখানে বেশ কিছু জিনিস আসলে জানার কিছুটা বাকি রয়ে গেছে, এবং তিনি নিজেও একবার রোডম্যাপ পুরোটা চোখ বুলিয়ে নেবেন। এবং তখন তিনি বলেছেন, জোর দিয়ে তিনি বলেছিলেন সাংবাদিকদেরকে যে এইটি নিয়ে এর পরবর্তীতে আজকে বিস্তারিত জানানো হবে। এবং এখানে গত 18 আগস্ট নির্বাচন কমিশনের সিনিয়র সচিব তিনি বলেন যে রোডম্যাপের একটি খসড়া হয়েছে, এবং সেই খসড়া পরবর্তীতে দেওয়া হবে। এবং এরপর আমরা কালকে জানতে পারি যে এই যে রোডম্যাপটি আসলে অনুমোদন করা হয়েছে, এবং এর মধ্যে রোডম্যাপের বেশ কিছু জিনিস সামনে চলে এসেছে, এবং নির্বাচন কমিশন সচিবালয় থেকে এই বিষয়গুলো সম্পর্কে জানানো হচ্ছে। তবে ইসি সচিব যখন দুপুরে ব্রিফটি করবেন সিইসির সাথে মার্কিন দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্সের বৈঠকের পর,
পর তখন তিনি সাংবাদিকদের সাথে কথা বললে তখন তিনি বিস্তারিত এই বিষয়ে জানাবেন এবং সেখানে উঠে আসবে তারা যে এই নির্বাচনের জন্য অল্প আর বেশি সময় থাকবে না এবং এই অল্প কিছুদিনের মধ্যে আসলে তারা কি কি কাজ করবেন এবং সে কী এবং সেগুলো আসলে কোন কোন ধারাবাহিকতায় তারা আসলে শেষ করবেন এই বিষয়টি নিয়ে। এবং এর আগে আমরা দেখেছি যে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদেরকে বলেছিলেন যে ঐকমত্য কমিশনের বৈঠকের কারণে রাজনৈতিক দলগুলোর সাথে তারা সংলাপে বসবেন না এবং রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের যে সংলাপ সে বিষয়টিও কিন্তু এবারে রোডম্যাপে থাকছে। বৃষ্টি বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ তানফির। সংসদের নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে এমপি মনোনীত হলে সরকারের স্থিতিশীলতা নিয়ে সংকট দেখা দিতে পারে। জাতীয় ঐকমত্য কমিশনের অন্যতম সদস্য বদিউল আলম মজুমদার বলছেন, কিছু দেশে এই পদ্ধতি সমস্যার সৃষ্টি করেছে, আবার এতে জনমতের সঠিক প্রতিফলনও হবে না, সুখে দুঃখে কাছে পাওয়া যাবে না জনপ্রতিনিধিকে। অবশ্য নিম্নকক্ষে পিআরের পক্ষে না থাকলেও উচ্চকক্ষে এই পদ্ধতি চায় জাতীয় ঐকমত্য কমিশন। সহকর্মী তানফির মৌসুমের রিপোর্ট। সংবিধান, নির্বাচন পদ্ধতি সহ বিভিন্ন খাতে সংস্কারের প্রস্তাব নিয়ে জুলাই সনদ চূড়ান্ত হওয়ার পথে, কিন্তু এর মধ্যে পিআর পদ্ধতি নিয়ে উত্তপ্ত রাজনীতি। জাতীয় নির্বাচনে প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির বিপক্ষে বিএনপি ও সমমনা দল। তারা উচ্চকক্ষে এই পদ্ধতির পক্ষে থাকলেও প্রতিনিধি চান আসনের ভিত্তিতে। অন্যদিকে জামাত সহ কয়েকটি ইসলামী দল সংসদের 2 কক্ষেই পিআরের পক্ষে। এক্ষেত্রে জাতীয় ঐকমত্য কমিশন মধ্যপন্থা গ্রহণ করেছে। কমিশন উচ্চকক্ষে পিআর পদ্ধতির প্রস্তাব করলেও নিম্নকক্ষে চায় না। অন্যতম সদস্য ডক্টর মজুমদার বলছেন, পিআর ও সংসদের আসন ভিত্তিক পদ্ধতি দুটোরই ভালো খারাপ দিক আছে। দুটোর মধ্যে ত্রুটি আছে এবং এই ত্রুটি বিবেচনা করে আমরা যে বৃহত্তর স্বার্থে আমরা নিম্নকক্ষে বর্তমানে যে পদ্ধতি আসে আসন ভিত্তিক পদ্ধতি আমরা সুপারিশ করেছি, আর উচ্চকক্ষে আমরা পিআর পদ্ধতি সুপারিশ করেছি। তো দুটোই ওই যে এসে ইংরেজিতে বলতে গেলে মিক্সড ব্লেসিং। কোনো কোনো গণমাধ্যমে খণ্ডিত আমার বক্তব্য দিয়ে যে ভুল বুঝাবুঝি সৃষ্টি করার চেষ্টা করেছে এবং আমার সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে দুর্ভাগ্যবশত। ঐকমত্য কমিশন কেন নিম্নকক্ষে পিআর পদ্ধতি প্রস্তাব করেনি এর বাস্তবতা তুলে ধরেছেন ডক্টর বদিউল আলম মজুমদার। সরকারের স্টেবিলিটি এবং সেটা বিবেচনা করে নিম্নকক্ষে আমরা বর্তমান পদ্ধতি সুপারিশ করেছি, আর উচ্চকক্ষে আমরা পিআর পদ্ধতি সুপারিশ করেছি। প্রত্যেক ভোটারদের জন্য একটা সংসদ সদস্য থাকছে, তারা তাদের সাথে যে যোগাযোগ করতে পারবেন, তাদের সুখে দুঃখে তাদের কাছে যেতে পারবেন। সব ক্ষেত্রে স্থানীয় উন্নয়নে যুক্ত হয়, যদিও স্থানীয় উন্নয়নে সংসদ সদস্যদের যুক্ত হওয়া অসাংবিধানিক, আমাদের আদালতের রায় আছে এবং তারা রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছু করে দেয়। সুখে দুঃখে দিনে রাতে সবসময় তারা তাদের সংসদ সদস্যকে পায়। তবে সংসদের প্রস্তাবিত উচ্চকক্ষে পিআর পদ্ধতি চায় ঐকমত্য কমিশন। এক্ষেত্রে প্রস্তাব রয়েছে প্রাপ্ত ভোটের ভিত্তিতে উচ্চকক্ষের 100 সদস্যের আসন বন্টন। উচ্চকক্ষে পিআর পদ্ধতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমরা মনে করি। নিম্নকক্ষে যদি পিআর হয়, ভোটের ব্যবধান কম হলেও অস্বাভাবিক ফলাফল সৃষ্টি করতে পারে। জনগণের মতামতের প্রতিফলন সঠিকভাবে হয়েছে কিনা সেটা নিয়ে প্রশ্ন আসে। 2001-এ ভোটের ব্যবধান ছিল না বললেই চলে, কিন্তু আসনের ব্যবধান বিরাট ছিল। ঠিক তেমনিভাবে ভোটের ব্যবধান ছিল 2008 সালে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে, কিন্তু ভোটের ব্যবধান ছিল বিরাট। এটার সাথে একটার সাথে আরেকটা সঙ্গতিপূর্ণ নয়। কমিশন সদস্য ডক্টর মজুমদার বলছেন, পিআর পদ্ধতির ভালো মন্দ বিবেচনা করে জাতীয় স্বার্থে সহযোগিতা করতে হবে রাজনৈতিক দলগুলোকে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। চলমান সংকট সমাধানে বিকেলে সরকারের গঠিত কমিটির সাথে বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীর প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে এবং এই বৈঠকের সিদ্ধান্ত পর্যবেক্ষণ করে 5টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে পরবর্তী কর্মসূচির কথা জানাবেন শিক্ষার্থীরা। গত 2 দিন ধরে 3 দফা দাবি আদায়ে শাহবাগে আন্দোলন করে আসছিল প্রকৌশল শিক্ষার্থীরা। বুধবার লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে সারা দেশ থেকে শাহবাগে যোগ দেন তারা। দাবি না মানায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করলে শিক্ষার্থীদের উপরে বল প্রয়োগ করে পুলিশ। রাতে শিক্ষার্থীদের সাথে বৈঠকে পুলিশের এমন ভূমিকার জন্য দুঃখ প্রকাশ করেন উপদেষ্টা ফাজুল কবির খান ও ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। শিক্ষার্থীদের দাবি দেওয়ার বিষয়ে পর্যালোচনার জন্য গতকাল 4 উপদেষ্টা ও প্রকৌশল প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করে সরকার।
বুয়েটে যাচ্ছি, আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ সেখানেই আছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। সবুজ, আমাদেরকে একটু সবশেষ যেই পরিস্থিতি সেখানকার বিস্তারিত করে জানাবেন। বৃষ্টি মূলত কমপ্লিট শাটডাউন ঘোষণার পর থেকে মূলত আজকে সকাল থেকেই বুয়েট ক্যাম্পাস একেবারেই শিক্ষার্থী শূন্য, কেউই আসেননি। সাধারণত বৃহস্পতিবারে বুয়েটের ক্লাস বন্ধ থাকে, তবে পরীক্ষা চলমান থাকে, কিন্তু এই কমপ্লিট শাটডাউনের কারণে পরীক্ষাও অনুষ্ঠিত হয়নি। শুধু আজকের পরীক্ষা নয়, এর আগে গতকাল এবং পরশু দিনও পরীক্ষা ছিল, সেই পরীক্ষাগুলো কিন্তু বুয়েটের শিক্ষার্থীরা বর্জন করেছে, অংশ নেয়নি। এবং এখন পর্যন্ত 2-1 শিক্ষার্থী, অর্থাৎ এই আন্দোলনটিতে যারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তারা এসেছেন। কয়েকটি বিভাগ আমরা ঘুরে দেখেছি, সেই বিভাগগুলো খোলা আছে, কিন্তু শিক্ষার্থীরা নেই। 2-1 হয়তো তাদের নিজস্ব কাজে এসেছেন এরকম। আর যারা এই আন্দোলনটিতে নেতৃত্ব দিচ্ছেন তারা এখন এই মুহূর্তে মূলত বুয়েটের ভেতরের যে ক্যাফেটেরিয়া রয়েছে সেই ক্যাফেটেরিয়ার তাদের নিজেদের মধ্যে আন্দোলন নিয়ে আসলে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে এবং এর পরবর্তীতে তাদের বিকালের যে বৈঠকটি রয়েছে সব কিছু মিলে সার্বিক পরিস্থিতি নিয়ে একটি বৈঠক করছেন নিজেদের মধ্যে। আসলে এই বৈঠকটি তারা করছেন, পরবর্তীতে তাদের কি সিদ্ধান্ত আসতে পারে সেই বিষয়গুলো নিয়ে আসলে তাদের নিজেদের মধ্যে কথা বলছেন। এখন তারা মূলত তাকিয়ে আছেন বিকালের যে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি সেটি রেল ভবনে একটি বৈঠক অনুষ্ঠিত হবে, অর্থাৎ সরকারের পক্ষ থেকে যে কমিটি, সেই কমিটি বসবেন, সেইখানকার কি সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তের পরে তারা এখানে মূলত যে বৈঠকটি করছেন সেখানে তারা সিদ্ধান্তটা নেবেন যে সেই বৈঠকের পরে আসলে তারা পর্যবেক্ষণের পরে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য সবুজ। দেশের আরও কয়েকটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সকাল থেকেই রুয়েটে চলছে শিক্ষার্থীদের এই কর্মসূচি, তবে কুয়েটে বেশিরভাগ বিভাগেই ক্লাস পরীক্ষা চলছে। শিক্ষার্থীরা জানিয়েছেন কর্মসূচির প্রতি তাদের নৈতিক সমর্থন রয়েছে, তবে ফেব্রুয়ারিতেই কুয়েটে সংঘর্ষের ঘটনায় একাডেমিক কার্যক্রম ব্যাহত হয়েছিল, আর সেই ক্ষতি পুষিয়ে নিতে এখন ক্লাস পরীক্ষায় অংশ নিচ্ছেন তারা। এদিকে চুয়েটেও প্রকৌশল শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন চলছে। প্রকৌশল খাতে যে বৈষম্য চলছে ওইটার প্রতি আমাদের নৈতিক সমর্থন আছে। কুয়েটে ক্লাস পরীক্ষা চলছে, কারণ গত 5 মাস কুয়েট বন্ধ ছিল, সেই জন্য আমরা ক্লাস বর্জন করছি না আপাতত। 3 দফা দাবি নিয়ে আন্দোলন হচ্ছে, তার প্রতি সম্পূর্ণ একমত পোষণ করছি, কিন্তু কুয়েটে আপনারা জানেন গত 5 মাস ধরে বন্ধ ছিল, যার কারণে পুরোপুরিভাবে শাটডাউন আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তবে আমরা এই আন্দোলনের সাথে আছি। কিছু কিছু ডিপার্টমেন্টের পরীক্ষা আছে, সেটা আসলে ক্যান্সেল করাটাও মনে করেন যে সম্ভব হচ্ছে না আর কি, এই জন্য কয়েকটা ডিপার্টমেন্টে আর কি পরীক্ষা চলতেছে আর কি। কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ছাড়া নামের সাথে কৃষিবিদ পদবি ব্যবহার করা বন্ধে সরকারি প্রজ্ঞাপন জারি সহ 3 দফা দাবিতে আগারগাঁয়ে ব্লকেট কর্মসূচি পালন করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা আগারগাঁও গোলচত্বরে সড়ক অবরোধ করেন, এতে যান চলাচল বন্ধ হয়ে যায়, যাতায়াতকারীরা পড়েন দুর্ভোগে। শিক্ষার্থীদের দাবি নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া 9ম গ্রেডে পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না। এছাড়া ডিএই, বিএডিসি সহ অন্যান্য সব গবেষণা প্রতিষ্ঠানে 10ম গ্রেড কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে। বলেন ডিপ্লোমার মেধার যোগ্যতার পিছিয়ে থেকেও সুযোগ সুবিধা এগিয়ে, যা স্পষ্টতই বৈষম্য। আর প্রকৌশল শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা নিন্দা তারা জানিয়েছেন। পরে সংবাদ সম্মেলন করে ব্লকেট কর্মসূচি শেষ করেন তারা। সবাই কৃষিবিদ টাইটেলটা ইউজ করতে পারবে না নামের আগে, যারা বিএসসি কৃষিবিদ শুধুমাত্র তারাই কৃষিবিদ টাইটেলটা ইউজ করতে পারবে। 10ম গ্রেডের যে চাকরিটা তারা সেখানে শুধু নিজেরা ঢুকতে চায়, অর্থাৎ তারা কোনো প্রতিযোগিতা করতে চায় না। আমাদের কথা, যার মেধা থাকবে তাই চাকরিতে ঢুকবে। অনতিবিলম্বে সরকার কৃষিবিদ পদবি সংরক্ষণের জন্য প্রজ্ঞাপন জারি করতে হবে। কিছুক্ষণের মধ্যে সমাপ্তি ঘোষণা করব এবং পরবর্তীতে আমরা আমাদের যে অধিকার আদায়ের আন্দোলন প্রকৌশলী এবং চিকিৎসক রয়েছে তাদের সাথে একাত্মতা পোষণ করে আমরা আলোচনা সাপেক্ষে হয়তো একই কর্মসূচির দিকে যাতে যাওয়া যায় সেদিকে আমরা পরিকল্পনা গ্রহণ করছি। এ পর্যায়ে আমরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী সেখানে আছেন। রাব্বি, ব্লকেট কর্মসূচি যেহেতু শেষ হয়ে গেছে, এখনকার কি পরিস্থিতি দেখছেন জানাবেন। আসলে শিক্ষার্থীরা বলছেন যে তারা বৈষম্যের শিকার এবং এই বৈষম্যটি বহুদিন ধরেই চলে আসছিল। তারা বিএসসিতে পড়াশোনা করলেও ডিপ্লোমা
যারা কৃষি নিয়ে যারা পড়ছেন তারা চাকরির ক্ষেত্রে বেশি সুযোগ সুবিধা পাচ্ছেন এবং সে কারণেই তারা আজকে রাজপথে নেমেছেন। প্রায় ঘণ্টাখানেকেরও বেশি সময় তারা এই আগারগাঁর মতো একটি গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন এবং তারা চাইছেন যে সরকার, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সহ রাষ্ট্রের যতগুলো শিক্ষা সংক্রান্ত যতগুলো কাঠামো আছে তারা যেন এই সমস্যাটি দ্রুত সমাধান করেন। এবং কৃষিবিদ, এই যে উপাধিটি যে কৃষিবিদ, এটি আসলে তারা বলছেন যে তারাই দাবিদার, যেহেতু তারা কৃষি নিয়ে উচ্চতর পড়াশোনা করছেন এবং এই যে বৈষম্য, সেই বৈষম্যটি যেন অচিরেই দূর করা হয় সেজন্য তারা সরকারের কাছে আন্তরিকভাবে দাবি জানিয়েছেন। আন্তরিক অর্থে এই অর্থেই যে তারা কিন্তু আজকে এই গুরুত্বপূর্ণ সড়কটি বেশিক্ষণ আটকে রাখেনি। তারা চিন্তা করেছে যে মানুষের যাতায়াত এবং মানুষের দুর্ভোগ যাতে না বাড়ে সেজন্য তারা সরকারকে মেসেজটুকু দিতে চাইছেন যেন সরকার যেন আমলে নেয় এবং অচিরেই তাদের যে 3 দফা দাবি, নিয়োগের ক্ষেত্রে যে বৈষম্য, ডিপ্লোমা কৃষিবিদ যারা আছেন, ডিপ্লোমা কৃষি ডিগ্রি নিয়ে যারা পড়াশোনা করছেন, যারা চাকরিতে আছেন, তারা যে সুযোগ সুবিধা পাচ্ছে এই সুযোগ সুবিধাগুলো উন্মুক্ত করার দাবি জানিয়েছেন। বাতিলের দাবি জানাননি। তারা বলছেন যে সবাই যেন উন্মুক্ত বা মেধার ভিত্তিতে তারা যেন নিয়োগ পান, সেই দাবি তারা করেছেন এবং এই দাবিতে তাদের আজকে আমরা শুনছিলাম। রাব্বি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরকে যেমনটি সংবাদের শিরোনামেও জানিয়েছি, জাকসুতে আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে ছাত্রদল ঘোষিত প্যানেলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হচ্ছে। সরাসরি যাচ্ছি। সহ ক্রীড়া সম্পাদক নারী মুসাম্মদ শাহনাজ পারভিন শানু। পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে নির্বাচন করবেন জহিরুল ইসলাম। স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক মোহাম্মদ মমিনুল ইসলাম। কার্যকরী সদস্য নারী সুমাইয়া সুলতানা সিয়া, হেপি আক্তার শিলা, শাইলা সাবরিন নিঝুম। কার্যকরী সদস্য পুরুষ হামিদুল্লাহ সালমান, মেহেদি হাসান এবং এম রাফিদুল্লাহ। এই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল জাকসুর জন্য। আমরা এখনই আমাদের যাদের রক্তের বিনিময়ে আজকের এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশ, সেই তাদেরকে স্মরণ করে অদম্য 24-এ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আমাদের প্যানেল ঘোষণা সমাপ্ত ঘোষণা করব। ধন্যবাদ সবাই। আমরা ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ঘোষিত প্যানেলের যে ঘোষণা সেটি দিচ্ছিলেন তারা, সরাসরি দেখাচ্ছিলাম আপনাদের। আমরা এ পর্যায়ে যাচ্ছি আরেকটি খবর জানতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যাব, কারণ সেখানে আমাদের একজন সহকর্মী সুমাইয়া ঐশী আছেন। তিনি ডাকসু নির্বাচনের যে প্রচারণা সে সংক্রান্ত খোঁজ খবর রাখছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি। ঐশী, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আজ যেহেতু দ্বিতীয় দিনে প্রচারণা কেমন দেখছেন সেটি, আর ছাত্রদল ঘোষিত প্যানেলের ইশতেহারে কি কি উঠে এলো সেটি একটু বিস্তারিত জানাবেন। বৃষ্টি, প্রচারণা সকাল থেকে বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী, সেই সঙ্গে কয়েকটি দলকেও আমরা দেখেছি যারা শিক্ষার্থীদের কাছে হ্যান্ডবিল, লিফলেট এগুলো বিতরণ করছেন এবং তার মাধ্যমে তারা বলছেন যে তারা যোগ্য প্রার্থী এবং যাতে করে শিক্ষার্থীরা তাদেরকে ভোট দেন সেই ব্যাপারটিও তারা মানানোর চেষ্টা করছেন, অর্থাৎ ভোট চাইছেন, প্রচারণা করছেন। কিছুক্ষণ আগে কিন্তু ছাত্রদল তাদের 10 দফা ইশতেহার ঘোষণা করেছে। তাদের ইশতেহারের কিন্তু প্রথম দফাতেই তারা রেখেছে যে শিক্ষা এবং গবেষণাকে প্রাধান্য দিয়ে, তারা বলছেন যে শিক্ষা এবং গবেষণাকে প্রাধান্য দিয়ে যে ইশতেহার ঘোষণা করা হলো এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে যাতে শিক্ষার বিষয়টি সবচেয়ে বেশি উন্নত করা যায় সেই বিষয়টি তারা নজরে রাখবেন। দ্বিতীয়ত উঠে এসেছে নারী নিরাপত্তার বিষয়টি। সাইবার বুলিংয়ের শিকার যারা হন সেই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য পদক্ষেপ নেবে ছাত্রদল, সেটি উঠে এসেছে। একই সঙ্গে মানসম্মত স্বাস্থ্যসেবা, সেই সঙ্গে বিশেষ চাহিদা সম্পন্ন যে সমস্ত শিক্ষার্থীরা আছেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা চালু করার বিষয়টিও কিন্তু এখানে উঠে এসেছে। অর্থাৎ ধাপে ধাপে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইশতেহারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, যেগুলো আসলে গত কয়েকদিন ধরে
ছাত্র দলের পক্ষ থেকে যে সমস্ত ব্রিফিং রয়েছে সেগুলোতে বলা হচ্ছিল যে তারা ইশতেহারে এই বিষয়গুলোকে প্রাধান্য দিতে চায়, সেগুলোই কিন্তু আমরা তাদের ইশতেহারে দেখতে পেলাম। তারা কিন্তু প্রশাসনিক হয়রানি একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখানে লাঞ্চের পরে আসেন কথাটির খুব প্রচলিত হয়ে উঠেছে। ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, তিনি ইশতেহারটি তো পড়েছেন, তিনি বলেছেন যে এই ধরনের প্রশাসনিক হয়রানি বন্ধ করে খুব সহজ এবং সহজতর একটি একাডেমিক ব্যবস্থা তারা চালু করতে চান, এই জন্য সকল শিক্ষার্থীর সহযোগিতা তারা কামনা করেছেন। বিস্তারিত তথ্য আপনার মাধ্যমে জানছিলাম, ধন্যবাদ জানাচ্ছি ঐশীকে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে আজ পঞ্চম দিনের মতো চলছে মনোনয়নপত্র বিতরণ। একই সাথে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চলছে পদপ্রার্থীদের ডোপ টেস্ট। আর এ বিষয়ে খোঁজ খবর রাখছেন সহকর্মী তারেক মাহমুদ, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। তারেক, এই ডোপ টেস্টের যে সিদ্ধান্ত তা নিয়ে ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরা কি বলছেন, একটু বিস্তারিত করে জানাবেন। ডোপ টেস্টের বিষয় নিয়ে ছাত্র সংগঠন এবং শিক্ষার্থীরা বলছেন যে এই ডোপ টেস্টটি তারা কিন্তু এই ডোপ টেস্টের পক্ষে, এবং আমি এখন যতটুকু খোঁজ নিয়েছি রাজশাহী এই বিশ্ববিদ্যালয়ের যে স্বাস্থ্য কেন্দ্রটি রয়েছে এখানে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত কিন্তু যে ডোপ টেস্টের যে কার্যক্রম সেটি কিন্তু হয়েছে, এবং এখন পর্যন্ত মোট 87 জন তারা এই টেস্ট সেটি জমা দিয়েছেন। তারা ইউরিন এবং তাদের ব্লাড ডোপ টেস্ট করতে আসলে যেগুলো আসলে দরকার হয় চিকিৎসা কেন্দ্রে, তারা এই রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে থেকে কিন্তু ডোপ টেস্টের সেই কার্যক্রম সেটি কিন্তু সম্পন্ন হয়েছে। এবং এখন পর্যন্ত আজকে সকালে রাকসু সিনেটে ছাত্র প্রতিনিধি সকল ছাত্র প্রার্থী তারা ডোপ টেস্ট সেটি করেছেন, এবং আগামী কাল 30 সেপ্টেম্বর কিন্তু রাকসু সিনেটের ছাত্র প্রতিনিধি সকল ছাত্রী প্রার্থী এবং হল সংসদের প্রতিনিধির মধ্যে রোকেয়া হল, মুন্নুজান হল, তাপসী রাবেয়া হল, বেগম খালেদা জিয়া হল, রহমতুন্নেসা হল এবং জুলাই 36 হলকে 30 সেপ্টেম্বর কিন্তু ডোপ টেস্টের যে কার্যক্রম সেটি হবে। এছাড়াও 31 সেপ্টেম্বর হল সংসদ প্রতিনিধি শেরে বাংলা হল, শাহ মখদুম হল, নবাব আব্দুল লতিফ হল, সৈয়দ আমির আলী হল, শহীদ শামসুজ্জোহা হল এবং হবিবুর রহমান হল সেটি 31 সেপ্টেম্বর। সেটি কিন্তু যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা এসে তারা ডোপ টেস্টের জন্য তাদের যে কার্যক্রম সেটি করবেন। এবং সেই সাথে সাথে 1 আগস্টে কিন্তু মতিয়ার হল, মাদার বক্স এবং শহীদ সোহরাওয়ার্দী হল সহ জিয়াউর রহমান হল, বিজয় 24 হল শিক্ষার্থীরা আসবেন, এসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে স্বাস্থ্যকেন্দ্রটি রয়েছে সেই স্বাস্থ্যকেন্দ্রে এসে তারা ডোপ টেস্টে করাবেন, এবং এরপরে এগুলো রাকসুর কার্যালয়ে যাওয়ার পরে এই যাচাই বাছাই করা হবে। এবং এখন পর্যন্ত কিন্তু সকাল 9টা থেকে 12টা পর্যন্ত মোট 87 জন ডোপ টেস্টের যে কার্যক্রম সেটি কিন্তু তারা করেছেন। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ তারেক। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সকালেই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্যে শহীদ আবু সাইদের 85 বছর বয়সী বাবা মকবুল হোসেন বলেছেন, জীবিত থাকতে ছেলের চাকরি দেখার ইচ্ছে ছিল তার, তবে এখন যারা ছেলেকে হত্যা করেছে তাদের উপযুক্ত বিচার দেখতে চান। এ সময় তিনি আবু সাইদকে যেদিন হত্যা করা হয় সেদিনের ঘটনা তুলে ধরেন। বলেন, আবু সাইদের বুক জুড়ে ছিল অসংখ্য গুলি। এর আগে বুধবার এই মামলার সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর। সূচনা বক্তব্যে তুলে ধরেন আবু সাইদ হত্যার প্রেক্ষাপট। এর আগে গত 6 আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 2। সকালে এই মামলায় গ্রেফতার 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আর বেরোবির সাবেক ভিসি সহ 24 জন এখনও পলাতক রয়েছেন। তাদের পক্ষে ইতোমধ্যেই সরকারি খরচে 4 জন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ট্রাইব্যুনালের কাছে জবানবন্দি শেষে দাবি করেছেন যে তার আশা ছিল যে এই আবু সাইদ একদিন চাকরি করে তার স্বপ্ন পূরণ করবেন, এটা তিনি তার জীবদ্দশায় উনি দেখবেন, কিন্তু আসামিরা তার এই স্বপ্ন পূরণ করতে দেয়নি। তাই তিনি ট্রাইব্যুনালের কাছে আশা করেছেন যে তার জীবদ্দশায় যেন তিনি তার সন্তানের হত্যার বিচার দেখে যেতে পারেন। এ বিষয়ে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ, তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই আছেন। মাইনুল, শুনানির বিষয়ে সবশেষ কি তথ্য আছে একটু বিস্তারিত করে জানাবেন আমাদের।
কিছুক্ষণ আগে কিন্তু আবু সাঈদের বাবা সাক্ষ্য দিয়েছেন। তিনি যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত, আবু সাঈদের হত্যার সঙ্গে যারা যুক্ত এবং নির্দেশদাতা, তাদের সকলের বিচার দাবি করেছেন। তিনি যেমনটা বলেছিলেন যে জীবিত অবস্থায় তিনি তার সন্তানের চাকরি দেখতে চেয়েছিলেন, তবে সেই ইচ্ছে তার পূরণ হয়নি। এখন তার একটাই ইচ্ছে, তার সন্তানকে যারা হত্যা করেছে তাদের উপযুক্ত বিচার দেখা। এবং তিনি কিন্তু আদালতে একসময় কান্নাও করেন, তখন তিনি ঘটনা প্রবাহ তুলে ধরেন ওই দিন কী ঘটেছিল এবং পরবর্তীতে হাসপাতালে তার আবু সাঈদের চিকিৎসার পরবর্তীতে যখন তার মরদেহ দেখতে গিয়েও বাধার সৃষ্টি হয়, বাধা দেওয়া হয় তাদেরকে, এই সব কিছু কিন্তু তিনি তুলে ধরেন। পাশাপাশি আজ কিন্তু আরও দুজনের সাক্ষী দেওয়ার কথা রয়েছে, একজন আবু সাঈদের ভাই এবং অপরজন যখন আবু সাঈদকে গুলি করে হত্যা করা হয়, যখন আবু সাঈদকে গুলি করা হয় সেই ঘটনার প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিক। এবং তিনি কিন্তু এর আগে আমরা দেখেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলায় কিন্তু সেই সাংবাদিক সাক্ষ্য দিয়েছিলেন এবং তখন কিন্তু তুলে ধরেছিলেন সেদিন কীভাবে পুলিশ গুলি করেছিল এবং সেদিন কি ঘটনা ঘটেছিল। আজ কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আবু সাঈদের মামলা যেটি, সেই মামলায় কিন্তু একজন সাংবাদিক সাক্ষ্য দেবেন। এছাড়া আবু সাঈদের ভাই সাক্ষ্য দেবেন, যেমনটা বলছিলাম। এর আগে কিন্তু আমরা দেখেছি যে আবু সাঈদের মামলার এই মামলায় না হলেও শেখ হাসিনার মামলায় আবু সাঈদের মামলার সাথে সম্পৃক্ত ডাক্তার যারা ছিলেন তারাও কিন্তু সাক্ষ্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তখন কিন্তু তারা আবু সাঈদের মামলায় যে সকল ঘটনা ঘটেছে, আবু সাঈদের শরীরে গুলি পাওয়ার বিষয়গুলো সব কিছু কিন্তু তুলে ধরেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এখন কিন্তু আবু সাঈদের হত্যা মামলারও কিন্তু সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে এবং খুব দ্রুতই কিন্তু এই মামলারও বিচার সম্পন্ন হবে বলে কিন্তু প্রসিকিউশন আমাদেরকে জানিয়েছে। শুনছিলাম আমরা। ধন্যবাদ মাইনুল। সহায় সম্পদ সব বিক্রি করে সৌদি আরব গিয়েও কাজ পাচ্ছেন না অনেক বাংলাদেশি শ্রমিক। রিক্রুটিং এজেন্সির প্রতারণার শিকার ভুক্তভোগীরা বলছেন যে কোনো সময় তারা গ্রেফতার হতে পারেন। অভিযুক্ত এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। প্রবাসী শ্রমিকদের ভোগান্তির কথা স্বীকার করে এজেন্সির বক্তব্য, তাদের সাথে প্রতারণা করছে সৌদি কোম্পানিগুলো। এর পাশাপাশি দক্ষতা না থাকায়ও কাজ পাচ্ছেন না অনেকে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বলছে আনুষ্ঠানিক অভিযোগ না পাওয়ায় ব্যবস্থা নিতে পারছে না তারা। সৌদি আরব তেল সমৃদ্ধ দেশটি বাংলাদেশি শ্রমিকদের সবচেয়ে বড় গন্তব্য। 2024 সালেই 6 লাখেরও বেশি শ্রমিক গেছে দেশটিতে। চলতি বছরও মাসে প্রায় লাখখানিক বাংলাদেশি যাচ্ছে সেখানে। সব মিলিয়ে 26 লাখেরও বেশি বাংলাদেশি কর্মরত সৌদিতে। ভাগ্য বদলের আশায় অনেকেই বাপ দাদার ভিটে মাটি বেচে পাড়ি জমান সেখানে। আর এ কাজে মধ্যস্থতা করে রিক্রুটিং এজেন্সি, যেমন বনানীর এই নর্থ ওয়েস্ট ওভারসিজ। রীতিমতো বিজ্ঞাপন দিয়ে সৌদিতে লোক পাঠায় তারা। গত নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত তাদের মাধ্যমে কোম্পানি ভিসা নিয়ে কয়েকশত মানুষ গেছেন সৌদিতে। তারপর এয়ারপোর্ট থেকেই ভোগান্তি তাদের। 6-7 মাসেও কোনো কাজই পাননি অনেকে। আর কেউ ক্লিনারের কাজ পেলেও মজুরি পাচ্ছেন না নিয়মিত। সেই সাথে যুক্ত হয়েছে অবৈধ হয়ে যাওয়ার ভয়। তাদের মাধ্যমে এসে অনেকে বর্তমানে অনেক সমস্যায় পড়ে গেছে। তারা চাকরি নাই, এমনকি তারা রাস্তায় রাস্তায় ঘুরছে, কখন যে দেশে পাঠিয়ে দেয় এটা নিশ্চয়তা নাই। আসছি 4 মাস প্লাস হয়ে গেছে, আমাকে কোনো আকামা দেয় নাই, কোনো কাজ দেয় নাই। আমাদেরকে জুস ফ্যাক্টরির কথা বলে নিয়ে আসছে। সৌদি আরবে প্রচুর দরপাকড় চলতেছে। এখন আমাদের অবস্থা, আমাদের দেশে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। আর না হয় আমাদের এখানে আকামা, নিজস্ব আকামা লাগাইতে হবে এখন, যার পরিমাণ প্রায় 3.5 লাখ টাকা প্লাস আসতে পারে। তাদের দাবি নর্থ ওয়েস্ট ওভারসিজ কথা রাখেনি, এমনকি ভোগান্তির কথা জানানোর পর যোগাযোগও বন্ধ করে দিয়েছে তারা। পশুকে মানুষ ইচ্ছেতে ভালো খাবার দাবার দেয়। আমার কাছে খাবারের ছবিগুলো আছে। সে বলছিল আপনি কি কাজে আসছেন? আমি বলছিলাম ফান্ডা মার্কেটের কাজে। ফান্ডা মার্কেট কি আমার বাবার নাকি? আপনাকে আমি ফান্ডা মার্কেটের কাজে দেবো। লজেন ফ্যাক্টরি, টিস্যু ফ্যাক্টরি অথবা বিস্কুট ফ্যাক্টরি, 3টার মধ্যে যে কোনো একটার ক্ষেত্রে কাজ দেওয়ার কথা ছিল, পরে কাজ দেয় নাই। আমাদেরকে যেখানে কাজ দিয়েছে সেখানে বেতনও দেয় না। খুব খারাপ অবস্থায় আছি, তো আমি চাই এটার কোনো একটা বিচার চাই। ক্যামেরার সামনে কথা বলতে নারাজ অভিযুক্ত এজেন্সি অবশ্য শ্রমিকদের ভোগান্তির কথা স্বীকার করেন। তবে এক্ষেত্রে দায় চাপান ভিসা পাঠানো সৌদি কোম্পানিগুলোর উপর। গভর্নমেন্টেরই আসলে দায়। আর ওরা তো চাচ্ছে যে ভিসাগুলো আসলে আমাদেরকে দিচ্ছে, যেখানে শুধু ক্লিনারই আসতেছে। ওইখানকার মূল প্রবলেমটা যে সৌদিতে আপনার 3rd ক্লাস কিছু কোম্পানি চলে আসছে, যারা সাপ্লায়ার, আমার কাছ থেকে লোক নিচ্ছে।
একটা পেশা দিয়ে আমার কাছ থেকে লোক নিচ্ছে, আমি তাকে সেই পেশাই দিচ্ছি, নিয়ে বেচে দিচ্ছে, নিয়ে তারা বেচে দিচ্ছে। কিন্তু তারা তাদের এইখান থেকে আমাদের টার্মস এন্ড কন্ডিশন পাঠাচ্ছে কি, আমাকে 2 বছরের ভিসা 2 বছরের আকামা দিবে, আমাকে থাকতে দিবে, আমাকে খাইতে দিবে, আমাকে এই কয় টাকা বেতন দেবে। বিষয়টি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালককে জানানো হলে তিনি বলেন, এ নিয়ে বুধবার পর্যন্ত লিখিত কোনো অভিযোগ নেই। সাক্ষাৎকার দিতে অপারগতা জানিয়ে বিএমইটি ভোগান্তির শিকার শ্রমিকদের আনুষ্ঠানিক অভিযোগ করতে বলেন। দাবি, তারপর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। গেল জুলাই মাসেই এমন অভিযোগে 47 লক্ষ টাকা জরিমানা আদায় করেছে বিএমইটি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। চরম আর্থিক সংকটে থাকা ব্যাংক বহির্ভূত 9টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব আর্থিক প্রতিষ্ঠানের বিতরণ করা ঋণের প্রায় পুরোটাই খেলাপি। গ্রাহকের আমানত ফেরত দেওয়ার সক্ষমতাও হারিয়েছে অনেক আগে। বাংলাদেশ ব্যাংক বলছে, সবচেয়ে দুর্বল আর্থিক প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখা সম্ভব নয়, আর এজন্যই বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বিশেষজ্ঞদের পরামর্শ বন্ধ না করে একীভূতকরণ বা অধিগ্রহণের। সেই সাথে আর্থিক প্রতিষ্ঠানগুলোর এই দশার জন্য দায়ীদের সম্পদ বাজেয়াপ্ত সহ দৃষ্টান্তমূলক ব্যবস্থার তাগিদ দিয়েছেন তারা। ব্যাংকের পাশাপাশি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানেও চরম লুটপাট হয়েছে প্রতীত হাসিনা সরকারের আমলে। ঋণের নামে লোপাট হয়েছে হাজার হাজার কোটি টাকা, যা এখন খেলাপি। এসব প্রতিষ্ঠানে টাকা রেখে বেকায়দায় পড়েছেন গ্রাহকরাও। জমানো টাকা ফেরত দিতে পারছে না এসব প্রতিষ্ঠান। এই অবস্থায় চরম সংকটে থাকা 9টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তালিকায় থাকা প্রতিষ্ঠানের খেলাপি ঋণ 60 থেকে 99%। বছরের পর বছর এসব প্রতিষ্ঠানকে গুনতে হচ্ছে লোকসান। যদিও বিশ্লেষকরা বলছেন, প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া কোনো সমাধান নয়। এর ফলে নতুন করে জটিলতা তৈরি হতে পারে। অবসরের বিকল্প আমি তো অবসর পছন্দই করি না। আমি বলতেছি মার্জার, অ্যাকুইজিশন, ইয়েস 100% I support any time. অবসর ইজ নট দ্য সলিউশন। এটা আমেরিকায় আছে, ব্যাংক বন্ধ হয়ে যায়। ইউরোপে থাকতে পারে ব্যাংক বন্ধ, কিন্তু এইসব দেশে এটা চলবে না। এটা করলে এই লোক রাস্তায় নেমে যাবে। একটা রাস্তার পরে যে ঝামেলা আছে, এটা আরেকজন নেমে আসবে। এটা কিন্তু ঠিকই না। বিশ্লেষকরা বলছেন, মালিকপক্ষের অনিয়ম আর দুর্নীতির কারণেই সংকটে পড়েছে এসব আর্থিক প্রতিষ্ঠান। তাই প্রতিষ্ঠান বন্ধের আগে পরিচালনার সাথে সম্পৃক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সাথে আমানতকারী এবং কর্মকর্তা কর্মচারীদের কি হবে সে বিষয়টিও পরিষ্কার করতে হবে। বারে বারে বলবো, যারা মালিক পক্ষ, যারা এটার সঙ্গে জড়িত, তাদের কি ব্যবস্থা করলে? কোনো গভর্নমেন্ট কোনো জায়গায় তো দেখলাম না তাদের অ্যাসেটগুলি ফোরক্লোজ করে টেক ওভার করে বল প্রপোর্শনাল ডিস্ট্রিবিউশন করলো। কেউ তো করে নাই। অবসায়নের কথা বললে বলতে হবে দুইটা জিনিস। একটা হলো ডিপোজিটাররা কত দিনের টাকা সুদসহ পেমেন্ট করবো না প্রিন্সিপালটা দিব। কোশ্চেন কিন্তু এগুলি আসবে। দ্বিতীয় হলো যারা ওয়ার্কার আছে তাদের কি অবস্থায় নিয়ে নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক বলছে, যেসব প্রতিষ্ঠান টিকিয়ে রাখা সম্ভব নয় তাদেরকেই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনো বন্ধের পদ্ধতি চূড়ান্ত হয়নি, তবে আমানতকারীদের স্বার্থের বিষয়টি অবশ্যই বিবেচনায় নেবে বাংলাদেশ ব্যাংক। সিদ্ধান্ত হয়েছে যে থাকবে না, এছাড়া এদেরকে টিকে রাখার কোনো পন্থা এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের হাতে নাই, হ্যাঁ, যেটা ব্যাংকের ক্ষেত্রে আছে। অতএব না থাকলে কোন কোন পদ্ধতি অনুসরণ করে অবসান করা হবে, ডিপোজিটার এবং চাকরিজীবীদের কি হবে, ওই ব্যাপারে তো এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয় না। ওটা প্রসেসের মধ্যেই অন্তর্ভুক্ত হবে। বাংলাদেশ ব্যাংক কিন্তু বলেছে ডিপোজিটারদের স্বার্থেই প্রতিষ্ঠানগুলো অবলুপ্ত করা প্রয়োজন। আর্থিক প্রতিষ্ঠান বন্ধের বিষয়টি সরকারের ইচ্ছা এবং তহবিল যোগানের উপর নির্ভর করছে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। একটি ম্যাস শুটিং ঘটানোই ছিল হামলাকারীর লক্ষ্য। ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ইচ্ছাও শেষ পর্যন্ত 2 শিশুর প্রাণ কেড়ে নিল। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় এই ঘটনা ঘটেছে। হামলাকারী ট্রান্সজেন্ডার নারী 23 বছর বয়সী রবিন ওয়েস্টম্যান। মৃত্যুর আগে নিজের নোটবুকের ছবি অনলাইনে পোস্ট করে যান তিনি, যেখানে রয়েছে জীবন নিয়ে নানা হতাশার কথা।
ক্যাথলিক স্কুলে সকালের প্রার্থনা করছিল শিশুরা। এমন সময় জানালা দিয়ে এলো পাতারি গুলি। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক, দিশেহারা ছোটাছুটি। ঘটনাস্থলেই প্রাণ যায় 8 ও 10 বছর বয়সী 2 শিশুর, আহত হয় আরও 17 জন। খবর পেয়ে দ্রুত অভিযানে নামে পুলিশ। তার আগেই আত্মহত্যা করে হামলাকারী। মিনেপোলিস পুলিশ প্রধান জানান, সন্দেহভাজনের কাছে একটি রাইফেল, একটি শটগান ও একটি পিস্তল পাওয়া গেছে। এ ঘটনায় আর কেউ জড়িত থাকার প্রমাণ মেলেনি। That coward has been identified as 23-year-old কাপুরুষ হামলাকারী নিজেও আত্মহত্যা করেছে। 23 বছর বয়সী রবিন ওয়েস্টম্যানের এর আগে অপরাধের ইতিহাস নেই। একটি রাইফেল, একটি শটগান ও একটি পিস্তল পাওয়া গেছে তার কাছে। সবগুলোই বৈধ প্রক্রিয়ায় কেনা। আরও অস্ত্র উদ্ধার করা হয়েছে তার বাড়িতে। সংবাদ সম্মেলনে হামলাকারীকে পুরুষ হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়। তবে আদালতের নথি বলছে 2020 সালে ট্রান্সজেন্ডার নারী হিসেবে চিহ্নিত করা হয় তাকে। রবার্ট ওয়েস্টম্যান নাম পরিবর্তন করে রাখেন রবিন ওয়েস্টম্যান। হামলার আগে অনলাইনে কয়েকটি ভিডিও পোস্ট করেন রবিন, যার মধ্যে একটিতে নোটবুক, আরেকটিতে কিছু অস্ত্রের ফুটেজ ছিল। নোটবুকে আছে নানা হতাশার কথা, ম্যাস শুটিং, এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার আকাঙ্ক্ষাও প্রকাশ করা হয় সেখানে। আরেক ভিডিওতে কিছু রাইফেল ম্যাগাজিনের ছবি, এর সাথে বিভিন্ন সময়ে নানা স্কুলে হামলাকারীদের নাম লেখা। রাজনৈতিক অনেক অভিযোগের ফিরিস্তিও রয়েছে কাগজে। নোটবুকে প্রচুর গালাগাল থাকলেও পরিবারের কাছে দুঃখ প্রকাশ করে হামলাকারী রবিন। স্কুলে হত্যাকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করে পোস্ট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে কালো পতাকা টাঙানোর পাশাপাশি অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা। যুক্তরাষ্ট্রে চলতি বছর 146তম ম্যাস শুটিংয়ের ঘটনা মিনেসোটার স্কুলের এই হত্যাকাণ্ড। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। ফ্রান্সের বিশ্বকাপ বাছাই দলের চমক। প্রথমবারের মতো ফরাসি জাতীয় দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন মনোকোর উইঙ্গার মাহানেসা কিউস। এছাড়াও আছেন চুয়ামিনি, খিন্দে, এমবাপ্পের মতো তারকারা। গত মৌসুমে মোনাকোর হয়ে মাঠে দুটি ছড়িয়েছিলেন কিউস, আর চলতি মৌসুমের শুরুটাও হয় দুর্দান্ত। ক্লাবে ধারাবাহিক পারফর্ম করার পুরস্কার হিসেবে এবার ডাক পেলেন জাতীয় দলে। সেপ্টেম্বরে ইউক্রেন আইসল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে ফ্রান্স, তাই 23 সদস্যের দল ঘোষণা করলেন দিদিয়ের ডেশম। আর 2026 বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ডি গ্রুপে আগামী 5 সেপ্টেম্বর ইউক্রেনের মুখোমুখি হবে ফ্রান্স। 9 সেপ্টেম্বর আইসল্যান্ডের বিপক্ষে খেলবে দুবারের বিশ্বকাপ জয়ীরা। আর এ ছিল দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজনে। এর পরের ঘন্টার আয়োজন নিয়ে ফিরবেন সহকর্মী ইশরাত জাহান। দেখার আমন্ত্রণ রইল।